লাইভ আছে। হ্যাঁ হ্যাঁ, দেখো ওটা ক্লিক করো, দেখো কমেন্ট দেখা যায় কিনা আছে, মানে ভিডিওতে ক্লিক করো, সাউন্ড কমেন্ট হচ্ছে না। ওকে, 22 জন যুক্ত আছে, স্টার্ট করতে পারো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহান হোসেন, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। তো আজকে আমাদের যে টপিকটা, আমাদের কারক বিভক্তি, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো গত ক্লাসে তোমাদের অভিযোগ ছিল যে তোমাদের সাথে আসলে কথা বলি না বা ক্লাসে রিপ্লাই গুলো দেই না। চেষ্টা করব আজকে রিপ্লাইটা দেওয়ার। আজকেও কারক বিভক্তি একটু লেকচার একটু বড় হবে, বাট আমি চেষ্টা করব যাতে খুব সহজে ওইগুলো বোঝানো যায় আর তোমাদের কমেন্টের অ্যান্সারও দেওয়া যায়। ইনশাল্লাহ আজকে সেটা চেষ্টাটা করব। আর ওয়ালাইকুম আসসালাম, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যেহেতু আমরা ওইভাবে চেষ্টা করবো ওইগুলো বলার, তো আজকে আর আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করব, ঠিক আছে? যার যখনই কোনো প্রবলেম হবে আমাকে বলবো, আমি ইনশাল্লাহ ওই সময় ওইটা সমাধান করার চেষ্টা করবো। ওকে, তো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। যারা নিয়মিত ক্লাসটা করে তাদেরকে একটু তোমরা জানায় দাও, মেসেঞ্জারে একটু নক দাও, ইনবক্সে। তো তারা কালকে দেখছি যে একজন অনেক লেট করে আসছে, হয়তো বা কোনো কারণবশত বা জানে না। তো তোমরা একটু জানায় দিলে তারা আসলে আর ওইটা রিকল করার দরকার হয় না, তাই না? তো তোমরা একটু বলে দাও তাদেরকে, হ্যাঁ। আর তোমাদের কি মনে হচ্ছে যে প্রিপারেশন যেভাবে হচ্ছে চান্স পাবা? কি মনে হচ্ছে, ভিতরে কনফিডেন্স গ্রো করছে না একদম নার্ভাস? এরকম কিছু মনে হচ্ছে? কেউ কিছু বলো। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। হ্যাঁ, আমরা স্টার্ট করি। যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে আমাকে বলবো, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, তো দেখো আজকে আমাদের যে বিষয়টা হচ্ছে কারক। সো কারক কি আসলে এটা একটু আমরা জানার চেষ্টা করবো। আমরা সবসময় এটাই বলি যে প্রত্যেকটা জিনিস আসলে এটা কি, ওটার বেসিক ধারণাটা আমাদের আগে জানতে হবে, ঠিক আছে? সো আমরা একটু কারকটা কি এটা একটু জানার চেষ্টা করব, দেন আমরা কারকের যে ডেফিনেশন, যেখান থেকে আসলে আমাদের জানা দরকার, বা কারকের যে ক্লাসিফিকেশন, এগুলো আমরা পরে জানবো। হ্যাঁ, তো প্রথমত আমরা কারকটা নিয়ে একটু জানার চেষ্টা করি। দেখো আমরা একটা উদাহরণে চলে যাই আগে। হ্যাঁ, আমরা যে কারক সম্পর্কে জানবো, প্রত্যেকটা জিনিস আমি উদাহরণ দিয়ে শুরু করি, কারণ হচ্ছে এটা বুঝতে সুবিধা আমাদের জন্য। সো আমরা উদাহরণে চলে যাই। তুমি একটু, তোমরা সবাই একটু মনোযোগী হবো, ঠিক আছে? যারা এখনো জয়েন হও নাই তাদের একটু জানা দাও, ঠিক আছে, যাতে তারাও চলে আসতে পারে। দেখো আমরা একটা উদাহরণ লিখি। আমরা একটা উদাহরণ লিখলাম যে মিনা প্রতিদিন বল খেলে, একটা উদাহরণ লিখলাম, জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এখন ভাইয়া প্রত্যেকটা বাক্যের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি জানো? ক্রিয়াপদটা। তুমি যদি এই যে খেলে, এটা তো ক্রিয়াপদ, তাই না? তুমি যদি এটাকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে তারপরে বলো মিনা প্রতিদিন বল, অর্থ হবে কিচ্ছু প্রকাশ করবে না, কোনো ভাবেই প্রকাশ করবে না। আর তুমি সবগুলো বাদ দিয়ে দিলে, এগুলো সব বাদ, এগুলো সব বাদ দিয়ে এবার শুধু বলো খেলে, খেলা দ্বারা বোঝায় সে কিছু করছে, সে খেলছে, কোন একটা ভাব প্রকাশ করে। বাট তুমি যদি খেলাটা বাদ দিয়ে দাও, দেন ওইটা কোনো অর্থ দিচ্ছে না। সো সবচেয়ে বেশি নেসেসারি পার্ট কোনটা? এই ক্রিয়াপদটা। তো এই ক্রিয়াপদের সাথে এই যে সম্পূর্ণ অংশটাকে কি বলে জানো ভাইয়া?
এই সম্পূর্ণ অংশটাকে বলে নামপদ। আসলে এগুলো তোমার জানার দরকার না, তারপর আমি জাস্ট বলে দিলাম। এইটাকে বলে ক্রিয়াপদ, আর এই বাকি অংশটুকুকে বলে নামপদ। এখানে দেখো এই মিনা আছে একটা, প্রতিদিন আছে, বল আছে, এই যে তিনটা জিনিস আছে, এই ক্রিয়ার সাথে এদের সম্পর্ক আছে না? ক্রিয়ার সাথে এদের সম্পর্ক আসে না? যেহেতু ক্রিয়া ছাড়া কোনো কিছুই হচ্ছে না, সো ক্রিয়ার সাথে এদের তো সম্পর্ক থাকা লাগবে, তাহলে তো না হলে এরা বাক্যের মনোভাব প্রকাশ করতে পারবে না। দেখো মিনা খেলে, প্রতিদিন খেলে, বল খেলে, প্রত্যেকটা কিন্তু অর্থ দেবে। তুমি শুধু মিনা বললে অর্থ দেবে না, তুমি শুধু প্রতিদিন বললে অর্থ দেবে না। তুমি যদি বলো মিনা খেলে, হ্যাঁ মনোভাব প্রকাশ করছে। তুমি যদি বলো প্রতিদিন খেলে, হ্যাঁ মনোভাব প্রকাশ করছে। তুমি যদি বলো বল খেলে, এটাও মনোভাব প্রকাশ করছে। মানে সবগুলাই যখন ক্রিয়ার সাথে সম্পর্কিত হচ্ছে তখন তারা মনোভাব প্রকাশ করতে পারছে। এই যে ক্রিয়ার সাথে প্রত্যেকটা পদের আলাদা করে একটা সম্পর্ক, এই সম্পর্কের নাম হচ্ছে কারক। ওকে, এই সম্পর্কের নাম হচ্ছে কারক। তো কারক কি আমরা দেখলাম, এখন আমরা দেখবো যে কারকটা কোথা থেকে এসেছে অ্যাকচুয়ালি। দেখো কারক শব্দটা হচ্ছে ক্রি যোগ নক, এটাকে আবার অক ধরা হয়, নক বা অক, ঠিক আছে। ক্রি যোগ নক বা অক, এই শব্দ থেকে সাধারণত আমরা কারকটা পাই, যা বলা হয় ক্রিয়া সম্পাদন করে, যা এর অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। ভাইয়া এখন বলবো যে এখান থেকে কি কোশ্চেন আসে, এখান থেকে কোশ্চেন আসে, এই যে এই বিশ্লেষণটা থেকে কোশ্চেন আসে, এবং এটার অর্থ কোশ্চেন আসে যে কারক ভাঙলে আমরা পাই ক্রি যোগ নক বা অক, এবং যার অর্থ হচ্ছে ক্রিয়া সম্পাদনা করা, ঠিক আছে। তো আমরা পরের অংশে চলে যাব। আমরা পরের অংশে চলে যাব, 6টা প্রকারভেদ নিয়ে কথা বলবো। যদি কারো কোনো প্রবলেম থাকে একটু বলো। ওকে, কারো কি কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে একটু বল। আচ্ছা, প্রবলেম নাই, ক্লিয়ার। ওকে, সো আমরা যেহেতু ক্লিয়ার বলেছি, আমরা নেক্সট অংশে যাব। দেখো আমাদের কারকে যে 6টা প্রকারভেদ আছে, আমরা এগুলো নিয়ে একটু কথা বলবো, কারণ কোশ্চেন এখান থেকে আসে। তো প্রথম আছে কর্তৃকারক, তারপরে কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, অপ্রদান কারক এবং অধিকরণ কারক। আমরা এগুলো প্রত্যেকটা দেখবো, দেন আমরা দেখবো যে এগুলো প্রত্যেকটা নিয়ে একটা উদাহরণ দিয়ে চেষ্টা করবো যে তোমরা ওইগুলাকে কিভাবে আইডেন্টিফাই করো, এটা দেখার চেষ্টা করবো। হ্যাঁ, সো আমরা পরের অংশে চলে যাই, একটা করে কর্তৃকারক, কর্মকারক এগুলো নিয়ে কথা বলবো। এর আগে আমাদের জানা উচিত কি জানো? বিভক্তি জানা উচিত, কারণ এই কারকের সাথে একটা কাজ করে তারা টেকনিক্যালি বিভক্তিকে যুক্ত করে দেয়। সো তোমাকে অবশ্যই বিভক্তিটা জানা উচিত, তাই না? সো বিভক্তি নিয়ে আমরা একটু দেখি। দেখো এখানে এক বচন যেটা, আসলে এটা ততটা লাগে না, আমরা বহু বচন যেগুলো আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো। দেখো প্রথম বিভক্তি, আমরা গতকালকেও বিভক্তি নিয়ে সমাসের দিন কথা বলছি। তোমরা যদি একটু মাথায় রাখো তাহলে তোমরা এটা মনে রাখতে পারবা যে গতকালকেও আমরা বিভক্তি নিয়ে কথা বলেছিলাম, তাই না? সো আমরা একটু দেখি। দেখো প্রথমা বিভক্তির মধ্যে সাধারণত ধরো ও, এ, তে এগুলো থাকে, তাই না? আমরা বলেছিলাম দ্বিতীয় বিভক্তির মধ্যে কে, রে থাকে বা ব্যতিয়া থাকে, আমরা বলেছিলাম। তারপর তৃতীয়ের মধ্যে দ্বারা দিয়ে কর্তৃক থাকে। চতুর্থ বিভক্তি সাধারণত এইটার মধ্যে, কিন্তু জন্ম বা নিমিত্তে বোঝাবে। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই তোমাদের, এই দুটা ক্লিয়ার করার জন্য। আমরা যদি বলি হজের জন্য যাত্রা, এই যে একটা উদ্দেশ্য বোঝাচ্ছে না, হজকে উদ্দেশ্য করে যাত্রা, সো এটা হবে কি আমাদের চতুর্থ বিভক্তি। মানে যখন জন্ম বা তোমার উদ্দেশ্যে কোনো কিছু হবে, তখন সেটা দ্বিতীয় বিভক্তির মতোই কে, রে হয়, বাট সেখানে জন্ম বা উদ্দেশ্য এইটা থাকে, ঠিক আছে। পঞ্চমী বিভক্তি হতে থেকেছে, তারপরে ষষ্ঠী বিভক্তি মানে র এর, এবং সপ্তমী বিভক্তি মানে এ, অতে। আচ্ছা, তাহলে আমাদের এগুলো মনে রাখতে হবে অ্যাকচুয়ালি, না হলে আমরা এগুলো পারবো না। সো আমরা একটু রিকল করব যে
এইগুলো ছাড়া আমরা পারি কিনা। তো প্রথম বিভক্তির মধ্যে কি আছে, এ ও অতে, আচ্ছা এগুলো আছে তাই না। তারপর দেখো দ্বিতীয় বিভক্তির মধ্যে কি আছে, কে রে, মনে তো থাকবে কে রে, তাই না। তারপর তৃতীয় বিভক্তির মধ্যে দ্বারা দিয়ে, কর্তৃক। চতুর্থের মধ্যে এই প্রথমের মতনই তাই না, শুধু জন্য বা নিমিত্তে বোঝাবে। আর পঞ্চমের মধ্যে হতে থেকেছে, ষষ্ঠীর মধ্যে কি আছে দেখো রয়ে, এবং সপ্তমীর মধ্যে লাস্ট আছে এ অতে। এই আমাদের 7টা বিভক্তি, এগুলো আমাদের মনে রাখতে হবে। আরেকটা বিভক্তি আছে শূন্য বিভক্তি, ওইটা এখানে আপাতত নেই, এই যে শূন্য আলাদা ভাবে দিয়ে দিয়েছে, মানে যেখানে বিভক্তি আসলে যুক্ত নাই, ঠিক আছে, সেটাকে বলে শূন্য বিভক্তি। তো মোটামুটি বিভক্তি নিয়ে তো কোশ্চেন থাকার কথা না, তাই না। এগুলো একটু দেখতে হবে ভাই, এগুলো বোঝানোর আসলে দরকার না, এগুলো পড়লে বেশি বেটার হয়, একটু পড়ে নিতে হবে। ক্লিয়ার, একটু বলো তো। আচ্ছা তোমাদের কি ক্লিয়ার? আচ্ছা তোমরা একটু রিপ্লাই দিবা, হ্যাঁ সাথে সাথে একটু রিপ্লাই দিবা। তো আমরা এখন প্রকারভেদের মধ্যে চলে যাব। দেখো প্রকারভেদের মধ্যে প্রথম আমরা কর্তৃকারকটা নিয়ে একটু কথা বলবো। কর্তৃকারক কে, আসলে কি এটা ভাইয়া? আচ্ছা আমরা ডেফিনেশনটা দেখি। দেখো এখানে বলছে বাক্যস্থ যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পূর্ণ করে, মানে যে ক্রিয়া সম্পূর্ণ করে, কর্তা সে। তোমার বাসার যেমন একজন কর্তা থাকে যে সবকিছুর অর্ডার দেয়, সবকিছু সেই কাজটা করে, সেম ভাবে এই বাক্যের মধ্যে যে কাজটা করে, যে ওই কাজটা সম্পূর্ণ করে, সে হচ্ছে কর্তৃকারক। সাধারণত কর্তৃকারক কর্মকারক নিয়ে ঝামেলা হয় না, কিছু ঝামেলা হয়, হ্যাঁ আমি ওইগুলো অবভিয়াসলি ডিসকাশন করবো যে কোথায় ঝামেলা হয়, তোমাদের কিভাবে পড়া উচিত, কিন্তু এগুলো একদম শেষে নিয়ে আসবো। প্রথমে যদি ঝামেলা নিয়ে শুরু করি কালকের মতো তোমাদের একটু কষ্ট হবে, সো আমি চেষ্টা করবো এগুলো লাস্টে নিয়ে আসার জন্য, যাতে তোমাদের সবকিছু মাথায় থাকার পর ওটাকে তোমরা কম্বাইন করতে পারো, ঠিক আছে। জাস্ট কিন্তু আজকে যেহেতু কোঅপারেটিভ ওয়েতে তুমি যদি কথা না বলো তাহলে তো আজকে আমরা আগাতে পারবো না। সো তোমরা একটু রিপ্লাই দিবা, হ্যাঁ ভাইয়া ক্লিয়ার কিনা এটা একটু রিপ্লাই দিবা। তো আমরা কি বললাম যে যে আসলে কাজটা করে, তো যে করে সেই আসলে কর্তা বা কর্তৃকারকের অংশ হবে। দেখো মেয়েরা ফুল তোলে, তাহলে মেয়েরা কি কর্তৃকারক হবে, মেয়েরা। তারপরে এখানে দেখো পাগলে কিনা বলে, বলেটাকে ভাইয়া পাগলে, পাগলেই তো বলছে তাই না, পাগলেই তো করছে, তো পাগল হচ্ছে এখানে কর্তৃকারক। এখানে কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে আসলে অ্যান্সার পাওয়া যায়, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের এই কে বা কাকে দ্বারা কোশ্চেন করতে হবে না কি আগে, তোমরা এইভাবে বুঝতে পারবা যে আসলে কে কাজটা করছে, এতটুকু বোঝার ক্ষমতা অন্তত বাংলার ক্ষেত্রে আমাদের আছে। দেখো এখানে বলছে 10 মিলে করি কাজ, তো 10 জন লোকেই তো কাজ করছে তাই না, তো এদেরকেই বোঝানো হচ্ছে। তো এইভাবে আমরা সাধারণত একটু দেখবো যে কিভাবে অ্যান্সার গুলো হয়, এবং যে ব্যক্তি কাজটা করে ওইটাকে আমরা বলবো কর্তৃকারক। তো কর্তৃকারক নিয়ে আর বেশি ঝামেলা হবে না, কর্তৃকারকের কিছু টাইপস আছে, হ্যাঁ তো ওই টাইপস গুলো আমরা একটু দেখবো। এখানে লেখা নাই, তারপর আমি একটু যদি বলি, একটা আছে মুখ্য, ঠিক আছে, একটা আছে মুখ্য, তারপরে তোমার একটা আছে প্রযোজক। আচ্ছা তোমরা প্রযোজক তো গত ক্লাসের আগের ক্লাসে বাক্যের মধ্যে মেরে পড়াইছি, প্রযোজক মনে আছে কারো? একটা আছে প্রযোজক, একটা আছে প্রযোজ্য, আচ্ছা আরেকটা আছে তোমাদের ব্যতিহারী। এগুলো হচ্ছে কর্তৃকারকের টাইপস, ঠিক আছে। মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, মানে তোমার কর্তৃকারক মানে তো কর্তাকে বোঝায় তাই না, সো কর্তার টাইপস এগুলোই। তাহলে দেখো মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, ব্যতিহারী কর্তা, ঠিক আছে। তো মুখ্য যে মেন, যে আসলে কাজটা করে, মুখ্য বোঝায়। আর আমরা পড়েছিলাম প্রযোজক মানে কি, একজন আরেকজনকে দিয়ে কাজ করাচ্ছে, যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এভাবে পড়েছিলাম না আমরা, ওই টাইপের যেগুলো থাকবে সেগুলো প্রযোজক। আর প্রযোজ্যকে, যেমন মা শিশুকে দিয়ে চাঁদ দেখাচ্ছে, শিশু কি করছে, চাঁদ দেখছে, তাহলে এখানে সে হচ্ছে প্রযোজ্য, ওকে। আর ব্যতিহারী হচ্ছে যখন একাধিক কর্তা একসাথে কাজ করবে। আমরা এরকম একটা তোমার কোশ্চেন পাবো প্রিভিয়াস ইয়ারে, আমরা ওইটার মধ্যে একটা উদাহরণ দেখা দিব, ঠিক আছে। তো আমরা একটু টাইপ গুলো জাস্ট একটু মাথায় রাখি, হ্যাঁ, যাতে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো একটু দেখতে পারি। এখানে নাই, কোশ্চেনে বেশি আসে না, বাট একটু মাথায় রাখি, হ্যাঁ। আর এগুলো তো আমরা বাক্যের মধ্যে বা তোমার পড়ছি, সো আমাদের জন্য ইজি এগুলো, তাই না। আচ্ছা তো তোমাদের এখানে কি প্রবলেম আছে কিনা একটু বলো, তোমাদের এখানে কোনো প্রবলেম আছে কিনা একটু বলো, ক্লিয়ার কিনা তোমরা?
আচ্ছা, তো তোমাদের আমি জাস্ট একটা রিভিউ করছি। আচ্ছা, লাস্ট রিভিউ দেখো কর্তৃকারক কিভাবে করব আমরা। যে আমরা প্রথম একটা বিষয় দেখবো যে যে কাজটা করছে ওই বাক্যের মধ্যে যে সাবজেক্ট যে কাজটা করছে একটা টেকনিক, আর 2 নম্বর টেকনিক সাধারণত তোমাদের এটা লাগবে না, কেউ যদি তারপর না বোঝে তখন এই যে এই ক্রিয়াটাকে কোশ্চেন করবা কে বা কাকে কারা দ্বারা। দেখো এখানে বলছে মেয়েরা ফুল তোলে, কারা তোলে মেয়েরা, কারা তোলে মেয়েরা, এভাবে কোশ্চেন করলে তুমি অ্যান্সার পাবা। সো আমরা কর্তৃকারক আর বলবো না। আচ্ছা, কর্তৃকারকের থেকে কোশ্চেন যদি আসে তো আমাদের ডিরেক্ট এগুলোর এক্সাম্পল দিয়ে দিবে, হ্যাঁ এক্সাম্পল দিয়ে দেন আসলে কোশ্চেন গুলো দেবে এবং আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবো। সো এগুলো নিয়ে আমরা পরে অবশ্যই কথা বলবো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের মধ্যে কিভাবে কোশ্চেন আসছে, পরের অংশটা নিয়ে আমরা কথা বলবো। দেখি কোনো প্রবলেম থাকলে একটু বলবা, হ্যাঁ কোনো প্রবলেম থাকলে একটু বলবো আমাকে। আচ্ছা, আমরা এখন কর্মকারক নিয়ে কথা বলবো। আসলে কর্মকারকের সাথে একটু অপাদানের ঝামেলা আছে। আমরা যখন কর্মকারকটা শিখে ফেলবো তখন আমরা দেখবো যে কোথায় আসলে আমাদের একটু ঝামেলা হবে, ওইগুলো আমরা সবার শেষে একটু দেখার চেষ্টা করবো। হ্যাঁ আচ্ছা, তো এখন আমরা কর্মকারকটা কিভাবে করবো বলতো। এখন আমরা কর্মকারকটা কিভাবে করবো বলতো। আচ্ছা দেখো, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পূর্ণ করে। আমি একটা বিষয় বলি, এই যে কি কাকে তারপরে তোমার কে কারা এগুলো দিয়ে কোশ্চেন করে পরীক্ষার হলে অ্যান্সার বের করতে করতে মাথা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য এইগুলো জানা ভালো, বেসিক লেভেল এগুলো পারবা, বাট এগুলোর পাশাপাশি তোমাকে কি করতে হবে জানো, এগুলোর পাশাপাশি মেইন থিংটা মাথায় রাখতে হবে। যেমন কর্তার মধ্যে কে যে কাজটা করে সাবজেক্ট, তোমাকে কে কাকে দরকার নাই, তুমি সাবজেক্ট চিনলে তো এইভাবে পারছো, দরকার আছে ওইটার দরকার নেই। তারপরে এখানে বলছে যে যাকে উদ্দেশ্য করে কাজটা করছে, যাকে উদ্দেশ্য করে কাজটা করছে, তাই না। সো তুমি যদি বোঝো যে কোনটাকে মানে ডিফেন্সে রেখে কোনটাকে উদ্দেশ্য করে কাজটা হচ্ছে, কোনটাকে আশ্রিত করে কাজটা হচ্ছে, তো তোমাকে তো আর এগুলো দিয়ে কোশ্চেন করে আসলে সময় নষ্ট করা বা মাথা খাওয়ার দরকার নেই। তারপর আমি জাস্ট এগুলো টেকনিক হিসাবে রাখবা। প্রথম টেকনিকে দেখবা যে কাকে আশ্রয় করে কাজটা হচ্ছে। আচ্ছা আমরা একটু উদাহরণ দেখাই। দেখো আচ্ছা, এখানে বলছি করিমকে রহিম গতকাল মেরেছে, করিমকে রহিম গতকাল মেরেছে। আচ্ছা কাকে উদ্দেশ্য করে কাজটা হচ্ছে একটু বলো তো। আবার এখানে দেখো রহিম ধোপাকে কাপড় ধুতে দিল। আচ্ছা এইগুলো অপাদানের মধ্যে একটা মানে তোমার কনফিউশন সৃষ্টি হয়। এই উদাহরণগুলোতে আমরা আলাদাভাবে কম্পেয়ার করে দেখাইছি, সেখানে তুমি যাতে ভালো বোঝো এখানে আলাদাভাবে আমরা কম্পেয়ার করে দেখাইছি। সো তুমি জাস্ট এই যে উদাহরণটা ওই কম্পেয়ারের মধ্যে আরো ভালো পারবা। আমরা জাস্ট একটা সহজ উদাহরণের মধ্যে চলে যাব, দেন আমরা ওই উদাহরণ যখন কনফিউশনের উদাহরণগুলো আসবে তখন এটার সাথে মিলবে। আসলে এই সংজ্ঞার সাথে এই উদাহরণগুলো তুমি মিলাতে পারবা না, ঠিক আছে। এগুলোই আমরা একটা লাস্টে পেজ রাখছি, আমি লিখছি ওইখানে নোট, ওইখানে আমি কম্পেয়ার করে এগুলো দেখাইছি, ওইখানে তোমাদের জন্য এগুলো ইজি হবে, ঠিক আছে। তো আমি যেটা বললাম যে এই যে এই উদাহরণটা দেখো, আমি বল খেলি, আমার খেলাটা কাকে আশ্রয় করে হচ্ছে, বলকে আশ্রয় করে হচ্ছে, বলকে আশ্রয় করে হচ্ছে না। তো এইখানে এই বলটা কিন্তু তোমার কর্মকারক হবে না, এটার সাথে একটু ঝামেলা আছে, এটা হবে কর্মকারক। আমরা এইটাও দেখাবো। এই যে একটা জিনিস, এই একটা জিনিস দুইটা, এই যে একটা জিনিস তিনটা, এই 3-4টা জিনিস আসলে আমাদের একটু কনফিউশন সৃষ্টি হবে, এগুলোকে আমরা কম্পেয়ার করে দেখানোর চেষ্টা করব। তো আপাতত জাস্ট মনে রাখো যে কর্মকারক আসলে বেসিক্যালি যাকে আশ্রয় করে কাজটা হয়, এবং আমাদের কিছু প্রবলেম আছে কর্মকারকের মধ্যে যেগুলো আসলে কনফিউশন সৃষ্টি করবে। এগুলোকে আমরা যদি সবগুলো জানার পর কম্পেয়ার করি তাহলে তোমাদের কাছে এলোমেলো লাগবে না। হ্যাঁ সবগুলো জানার পর কম্পেয়ার করবো। আচ্ছা আমরা নেক্সট কারকের দিকে যাব। আচ্ছা এই যে করণকারক, এইখানে আমি একটু বলবো যে আসলে বল কেন করণকারক হচ্ছে, এটা একটু বলার চেষ্টা করবো। আচ্ছা দেখো, করণকারক হচ্ছে ক্রিয়া সম্পাদনের যন্ত্র উপকরণ বা সহায়ক। এক কথায় তুমি কাউকে যদি কি দিয়ে কিসের সাহায্যে খেলা হচ্ছে, কিসের সাহায্যে কাজটা হচ্ছে, মানে কোন মাধ্যমটা ব্যবহার করে ক্রিয়াটা সম্পাদন হচ্ছে, করণ কি হবে ভাইয়া, একটা যন্ত্র বা উপকরণ যার সাহায্যে কাজটা হচ্ছে। আমার কথা বুঝতে পারছো। দেখো এখানে একটা উদাহরণ দেই আমরা, এই যে দেখো লাঙল দ্বারা জমি চাষ করা হলো। এই যে জমি চাষটা হয়েছে কিসের সাহায্যে বলো, এই যে লাঙলের দ্বারা।
কিসের সাহায্যে হয়েছে? লাঙলের দ্বারা। তাহলে এই লাঙলটা কি হচ্ছে? করণ কারক। আমি যদি বলি আমি চামচ দিয়ে ভাত খাই, তাহলে যে চামচ কিসের দ্বারা আমরা ভাত খাই বলো? আচ্ছা, আচ্ছা, অনেকে অনেক কিছু বলছো। আচ্ছা ভাইয়া, তোমাদের যে বিষয়গুলো এগুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা ওই কম্পেয়ারের যে বিষয়টা আছে ওইটা দেখাবো, তখন তোমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, একটু প্রবলেমও যদি থাকে ওইগুলো ক্লিয়ার হয়ে যাবে। আসলে যদি ওইগুলো প্রথমে নিয়ে আসি তখন তোমাদের মানে ওই যে কালকের মতো একটু মাথা ব্যথা সৃষ্টি হবে। তো আমি চেষ্টা করছি সবগুলো জানার পর তোমাদের ওইগুলো কম্পেয়ার করার জন্য। হ্যাঁ, তো দেখো আমরা করণ কারকে কি বললাম, যে কোনো কিছুর সাহায্যে যদি কাজটা হয়। দেখো এই যে লাঙল দিয়ে জমি চাষ করা, এই যে লাঙলের সাহায্যে কাজটা সম্পূর্ণ হচ্ছে না। আমি যদি বলি চামচ দিয়ে ভাত খাওয়া, তাহলে চামচের সাহায্যে কি হবে? কাজটা হবে। তখন এই যে চামচ, লাঙল এগুলো কি হবে? করণ কারক হবে। এখন আমাদের একটু প্রবলেম হয় খেলা সংক্রান্ত জিনিসগুলোতে। একটু আমি দেখাবো তোমাকে, খেলা সংক্রান্ত যে জিনিসগুলো আছে সেগুলোতে আমাদের প্রবলেম হয়। এই খেলা সংক্রান্ত জিনিসগুলোতে আমাদের প্রবলেম হয়। এই উদাহরণগুলো আমরা একটু দেখাবো। ঠিক আছে, এই উদাহরণগুলো আমরা একটু দেখাবো। এর আগে যেহেতু নামাজ আজান দিচ্ছে, সো এই আজানের জন্য আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, তারপরে আমরা দেখব। আচ্ছা, আমরা বেসিক তো দেখলাম যে করণ কারক কি, কোনো কিছু দিয়ে বা কোনো কিছু সাহায্যে যখন কাজটা হয়, তাই না? এখন ঝামেলার যে বিষয়টা ওইটা দেখবো। আচ্ছা, জান্নাতুল আপু বলছে যে আপনি যাদের কমেন্টটা পড়েন তাদের নামটা একটু বলেন। আচ্ছা, আমি বলবো নেক্সট টাইম তাদের নাম বলবো। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে আমরা যেটা দেখবো যে খেলা সম্পর্কিত কিছু বিষয়ে আমাদের প্রবলেম হয়। আমি কর্মের মধ্যে কিছু জিনিস আসলে স্কিপ করছি, ওইগুলো প্রত্যেকটা তোমাদের ধীরে ধীরে চলে আসবে। ঠিক আছে, যদি আস্তে আস্তে একটা ধারাবাহিকতা থাকে তাহলে তোমাদের জন্য ইজি হবে। এই জন্য হ্যাঁ, বাট তোমাদের লাস্ট পর্যন্ত থাকতে হবে, না হলে কিন্তু ক্লিয়ার হবে না সবকিছু। তোমাদের ক্লিয়ার হওয়ার জন্য লাস্ট পর্যন্ত থাকতে হবে। দেখো খেলা সম্পর্কিত কি ঝামেলাগুলো হয়। আচ্ছা, আমি যদি বলি আচ্ছা দেখো তো, আমি একটা বললাম যে আমি ক্রিকেট খেলি, আরেকটা বলছি আমি বল খেলি। তো আমি দুইটাকে কিন্তু কি দিয়ে কোশ্চেন করলে অ্যান্সার পাই? তাহলে কর্ম হওয়ার কথা না? আমি কি খেলি? ক্রিকেট খেলি। আমি কি খেলি? বল খেলি। আর খেলাটা আসলে ক্রিকেট বা বলকে আশ্রয় করে সম্পাদিত হচ্ছে। তো তোমাদের কি মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি তো ভাইয়া এগুলো তো কর্ম হওয়ার কথা? দুইটা তো একই হবে, কর্ম হবে না তো দুইটা কর্মই হবে। দুইটা তো ভিন্ন হওয়ার কোনো কথাই না, এরকম হওয়ার কথা না? তোমাদের তো এটাই মনে হচ্ছে। একটা বিষয় মনে রাখবা, যখন খেলার উপকরণ বোঝাবে, আমরা এখানে কি বলছি যে যেটা দ্বারা উপকরণ বা যন্ত্র বা যার সাহায্যে কাজটা সম্পূর্ণ হচ্ছে, কোন উপকরণ যখন বোঝায় তখন সেটা করণ কারক। তো যখন ওই খেলার উপকরণটা বোঝাবে
উপকরণটা বোঝাবে তখন সেটা করণকারক, এছাড়া বাকি যদি হয় তখন সেটা কর্মকারক। ঠিক আছে, তো দেখো তো এখানে কি বলছি আমরা, এই যে আমি ক্রিকেট খেলি, ক্রিকেট কি উপকরণ? ক্রিকেট খেলার উপকরণ কি বলো? বেট, স্টাম্প, এগুলো না? এই ক্রিকেটটা কি উপকরণ? উপকরণ না। তাহলে এটা কি এগুলো হলো উপকরণ বা যন্ত্র হলো? এগুলো উপকরণ হয়নি। সো এটা কি, এই ক্রিকেটটা এখানে কিন্তু কর্মকারক হবে না, এটা হবে কর্ম, তাই তো? আমি কি খেলি? ক্রিকেট খেলি, এটা হবে কর্মকারক, তাই না? আচ্ছা, এখন আমি যদি বলি আমি বল খেলি, আমি বল খেলি, তুমি বল খেলো, এই বলটা কি উপকরণ না? তুমি যে বলটা খেলো, বলটা কি উপকরণ না? তুমি ফুটবল খেলো, যেই বলই খেলো, বলটা তো উপকরণ এখানে। সো তোমাকে এই বলটা হচ্ছে কি এখানে উপকরণ, মানে এর মূলটা যদি আমি লিখি তাহলে এটা হওয়া উচিত ছিল আমি বল দিয়ে খেলি, আমি বল দিয়ে খেলি। তাহলে আমি কি দিয়ে খেলি? বল দিয়ে, মানে বলের সাহায্যে খেলি। বল একটা এখানে উপকরণ, সো এটা হবে কর্মকারক। সো কর্মকারক আর কর্মের মধ্যে একটা ঝামেলা ছিল যেটা আমরা স্কিপ করেছি, এখানে দেখাই দিলাম। আরো আস্তে আস্তে ঝামেলাগুলো আমরা দেখা দেবো। ঠিক আছে, ক্লিয়ার তো? এটা তোমাদের এটা ক্লিয়ার? আচ্ছা ভাইয়া একটু বলো যে তোমাদের ক্লিয়ার কিনা, আমরা নেক্সট টপিকে যাব। তোমরা আচ্ছা আচ্ছা ক্লিয়ার, ওকে ওকে, থ্যাংক ইউ। তোমরা একটু বলবা, হ্যাঁ? তোমরা যদি না বলো তাহলে তো আমি বলতে পারছি না। আচ্ছা, নেক্সট টপিকে আমরা যাব, ঠিক আছে? ওকে, গুড গুড। আচ্ছা দেখো, আমরা সম্প্রদান, আমার কাছে মানে সবচেয়ে বেশি ভালো লাগে এই যে সম্প্রদান কারকটা, এবং এখান থেকে প্রশ্ন অনেক বেশি আসে। এটা খুব ভালো লাগার একটা বিষয়, আর তুমি মাথায় রাখতে পারবো অনেক ওয়েতে। ঠিক আছে, প্রথম যে এটা একটা ওয়েতে তোমার জন্য অনেক বেশি ইজিতে মাথায় রাখা যায়। একটা হচ্ছে নিঃস্বার্থ ভাবে কোনো ত্যাগ, এত কিছু দরকার নাই, স্বার্থ ত্যাগ করা বলছে। সোজা কথা মনে রাখবা যে সম্প্রদান মানে নিঃস্বার্থ ভাবে কোনো কিছু কাউকে দিয়ে দেওয়া, নিঃস্বার্থ ভাবে ত্যাগ। ঠিক আছে, হ্যাঁ, আরেকটা বিষয় বলি সহজ ভাষায়, মানে ইহকালীন কোনো লাভ না দেখে পরকালীন লাভ দেখা। ঠিক আছে, আমাদের তো সাধারণত দুইটা অংশ থাকে, একটা মৃত্যুর পরে, একটা মৃত্যুর আগে। সো যখন আমরা চিন্তা করবো যে মৃত্যুর পরে যে যার ধর্মগ্রন্থই, সব ধর্মগ্রন্থই তো মৃত্যুর পরে যারা ভালো কাজ করে তাদের জন্য একটা মানে ভালো একটা ইয়ে থাকে, তাই না? সো স্বর্গ বা জান্নাত থাকে। সো ওই মৃত্যুর পরে স্বর্গ বা জান্নাতে চিন্তা যদি করি আমরা, তখন যে ভালো কাজগুলা করি, নিঃস্বার্থ ভাবে কোনো দান করি, ত্যাগ করি, সেইগুলি আসলে সম্প্রদান কারক। তাহলে সম্প্রদান কারক হচ্ছে নিঃস্বার্থ ভাবে ত্যাগ বা দান। আচ্ছা, এখানে কিছু প্রবলেম হয়, সেগুলো আমি একটু দেখাবো। হ্যাঁ, আগে আমরা একটা উদাহরণ দেখি। দেখো এখানে বলছে ভিক্ষুককে ভিক্ষা দাও। তুমি কি ভিক্ষুককে যে টাকাটা দাও সেটা কি বলো আবার ফেরত দে? হ্যাঁ বলো, আবার ফেরত নাও? নাও না, এটা নিঃস্বার্থ ভাবে তুমি তাকে দিয়ে দাও, নিঃস্বার্থ ভাবে তুমি তাকে ত্যাগ করে দাও। সো এটা কি সম্প্রদান কারক। আচ্ছা, এখন আমি তোমাকে একটু প্রবলেম গুলো দেখাই। দেখো, যেটা আসলে এই যে কর্মকারকের সাথে একটু ঝামেলা করছিলাম, আমি তোমাকে সেগুলো দেখাবো। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে আছে আরো, এগুলো আমরা উদাহরণ দেবো। আপাতত তিনটা দেখি, দেন আমরা অন্য উদাহরণগুলো দেখবো। প্রথম যেটা বলছি, দেখো বলছি যে ধোপাকে কাপড় দাও। এখন তুমি কি যে ধোপাকে কাপড় ধোয়ার জন্য দাও, এটা কি তাকে সারা জীবনের জন্য দিয়ে দাও? হ্যাঁ, তুই নে, ধুয়ে তুই পড়িস, এরকম না। ধোপা কাপড়টা নেয়, ওইটা ধুয়ে ওয়াশ করে, দেন আমি তোমাকে ফেরত দেয়। তো ধোপাকে কিন্তু তুমি নিঃস্বার্থ ভাবে দিচ্ছ না। তাহলে যে এখানে ধোপাকে কাপড় দাও, এটা কি অ্যাকচুয়ালি তোমার সম্প্রদান হচ্ছে? এটা কিন্তু সম্প্রদান না। সো এটা কি কর্মকারক। তারপর আরেকটা দেখো, কর্মচারীকে বেতন দাও। আচ্ছা, কর্মচারীকে তুমি বেতন দাও, ঠিক আছে, কর্মচারীকে বেতন দাও, সে কাজ করে তাই বলে তুমি কি নিঃস্বার্থ একদম আমি খুব মহামানব দয়ালু, কর্মচারী কোনো কাজ করবে না, দিনের পর দিন আমি তাকে বেতন দেবো, এরকম?
এরকম তুমি তুমি তো কর্মচারীকে পরকালে চিন্তা করে বেতন দাও না, এরকম না। তুমি কর্মচারীকে বেতন দাও কারণ সে কাজ করে, সে খাটে, সে পরিশ্রম করে। সো এইটাও কিন্তু তোমার সম্প্রদান না, নিঃস্বার্থ কোনো কিছু না। সো এইটাও কি কর্মকারক। এইখানে দেখো পথচারী শিশুকে টাকা দাও, পথচারী শিশুকে যদি টাকা না দাও কেউ কি তোমাকে মারবে, পিটাবে কেউ? তুমি কেন টাকা দাও? নিঃস্বার্থ ভাবে তাকে যে টাকাটা দাও না তার থেকে আবার টাকা নিয়ে ফেলো? দাও না তো, তাকে দাও জাস্ট তুমি একটা ভালো একটা কাজ হিসাবে তাকে টাকাটা দিচ্ছ, তাই না? সো এইটা তুমি তার থেকে নিচ্ছ না, এটা কি নিঃস্বার্থ ভাবে দাও? তাহলে এটা হচ্ছে সম্প্রদানকারক। সো অ্যাকচুয়ালি যেখানে প্রবলেম হয় এটা আমরা দেখানোর চেষ্টা করেছি যে কোথায় কোথায় তোমাদের প্রবলেম হবে। আরো উদাহরণ দেখাই, যেমন দেখো অন্ধজনকে দেহ আলো, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে অন্ধজনকে চোখ দান করা, ঠিক আছে? যে অন্ধ তাকে চোখ দান করে। এখন বিষয়টা হচ্ছে যে তাকে তো, বা তুমি আরেকটা দিক বোঝায় যে রাস্তা পার করে দেওয়া। দেহ আলো বলতে মানে তাকে চোখের শক্তি, আলো দেওয়া, এরকম বোঝায়। তাকে হয়তো তুমি রাস্তা পার করে দিচ্ছ অন্ধজনকে, বা তাকে চোখ দান করছো, যাই হোক, এগুলো আসলে নিঃস্বার্থ ভাবে হয়। সো এটা সম্প্রদানকারক। তো এই যে বিষয়গুলা যেগুলো আসলে নিঃস্বার্থ বোঝায় সেগুলাকে আমরা সম্প্রদান কারক বলবো। কিন্তু সম্প্রদান কারকের সাথে কর্মকারকের একটা ফাইট আছে, আমরা বলছি, এই ফাইটটা আমরা দেখাইছি না এখানে। এগুলো কিন্তু নিঃস্বার্থ ভাবে ছিল না, সো এগুলো এরকম হয়েছে, ঠিক আছে? তো যদি কারো প্রবলেম থাকে একটু বলো। আচ্ছা আচ্ছা, একজন বলছে জগতে কীর্তিমান হও সাধনায়, এটা হচ্ছে কর্ম কারকের উদাহরণ, ঠিক আছে? তোমার মানে সাধনার দ্বারা, কিসের দ্বারা? সাধনার দ্বারাই তুমি কীর্তিমান হতে পারবা, তুমি সফলতা পাবা। কিভাবে পাবো সফলতা? তুমি যদি সাধনা করো। সাধনা বলতে বোঝায় অধ্যাবসায়। তুমি যদি অধ্যাবসায় করো তাহলে তুমি অবশ্যই কীর্তিমান হবা, তাই না? তো এখানে অধ্যাবসায়ের সাহায্যে, অধ্যাবসায়ের দ্বারা তুমি জগতে কীর্তিমান হতে পারবে, এটা হচ্ছে কর্ম কারক, ঠিক আছে? আর কোনো প্রবলেম আছে বলো? ক্লিয়ার? আচ্ছা, যে বলছো যে রিয়াদ গাজী ভাইয়া, তোমার কি প্রবলেম আছে আর কোনো? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আলভি বলতেছে যে কোনো প্রবলেম নেই। আচ্ছা আমরা তাহলে, আলভি না আইভি, ঠিক আছে আইভি। আচ্ছা আমরা তাহলে পরেরটা দেখি, হ্যাঁ? আচ্ছা ক্লিয়ার, আমরা পরেরটা দেখি তাহলে। অপাদান কারক, এইটার মধ্যে ঝামেলা আছে, অপাদান আর অধিকরণের ঝামেলা আছে। তো আমরা হয়তো দেখবো, প্রথমত আগে অপাদানটা কি আমরা একটু চেনার চেষ্টা করি, দেন অপাদান আর অধিকরণের মধ্যে সেটা দেখবো। আচ্ছা দেখো, এখানে বলছে যে অপাদান কারকটা হচ্ছে যেটা দ্বারা আসলে কোনো কিছু বিচ্যুত হয়ে যাওয়া, কোনো কিছু এক কথায় হতে থেকে চেয়ে থাকে। এটা দ্বারা আমরা সব বুঝবো না। আমি তোমাকে প্রথমত একটা টেকনিক দিয়ে, হতে থেকে চেয়ে দিয়ে তুমি সবগুলো পারবা না, ঝামেলা আসবে। আমি ওই ঝামেলাগুলো সমাধান করার জন্য এখানে। কিন্তু বেসিক্যালি তুমি মাথায় রাখতে পারো যে কোনো কিছু থেকে হতে থেকে এরকম যদি থাকে সেটা সাধারণত অপাদান হয়, ঠিক আছে? হতে থেকে সাধারণত অপাদান হয়। এখন আমি প্রবলেমের দিকে যাব। এখানে এগুলোই বলছে, কোনো কিছু থেকে বিচ্ছিত, গৃহীত, জাত, বিরত, এগুলো দ্বারা আসলে হতে থেকে এইরকম উদাহরণ গুলাই আসবে, ঠিক আছে? ডেফিনেশন দ্বারা এই যে এখানে বলে দিছে, দেখো কি হতে, কোথা হতে, এভাবে বলে দিছে এগুলো। জাস্ট এখন আমরা একটু উদাহরণগুলো দেখবো, দেন আমরা চলে যাবো। দেখো এইখানে যে উদাহরণগুলো দিছে না, এগুলো প্রত্যেকটা উদাহরণের সাথে অধিকরণের একটা তোমার মাহারি আছে, ঝগড়া আছে। তুমি যদি অধিকরণ না বোঝো এই উদাহরণগুলো ঠিক করতে পারবে না। আমরা এইটা লাস্ট একটা ইয়ে আছে, ওইখানে আমরা কম্পেয়ার দেখাবো। আমরা অধিকরণে চলে যাবো, ঠিক আছে? আমরা ওইটা লাস্টে দেখাবো, ঠিক আছে? জাস্ট মনে রাখবো যে অপাদান বলতে বোঝানো হচ্ছে হতে থেকেছে, এগুলো আমরা ওইখানে দেখাবো, ঠিক আছে? অধিকরণে একটু ধৈর্য ধরো ভাইয়া, আমি জাস্ট সুন্দর করে লিখে রাখছি তোমাদের জন্য, একটু ধৈর্য ধরো, ঠিক আছে? অধিকরণ কারকটা আমরা দেখবো। অপাদান আর অধিকরণের মধ্যে তো ঝগড়া বিবাদ হয়, আমি বলছি, এই জন্য অপাদান আমরা একটু স্কিপ করলাম। জাস্ট হতে থেকে চেয়ে দিয়ে ওইগুলো করতে পারবা, কিন্তু মাঝে মাঝে মনে হবে কিনে ভাই এগুলো তো অপাদান হওয়ার কথা, তাহলে অধিকরণ হলো কেন? ও আরেকটা বিষয়, অপাদান কিন্তু ভয়ের উৎস বোঝায়। আচ্ছা এটা আমরা বলবো, ভয়ের উৎস এটা আমি দেখাই দিব তোমাকে, ঠিক আছে? তো অধিকরণে সাধারণত স্থান, কাল আর সময় বোঝায়, হ্যাঁ? এই যে দেখো, স্থান, সময় আর বিশেষ বা কাল, যেটাই বলো। এই যে দেখো, স্থান, সময় আর বিশেষ বোঝায়, ঠিক আছে? এই যে স্থান, সময় আর বিশেষ বোঝায়। এখন আমি যে ওইখানে বললাম যে গাড়ি স্টেশন ছাড়লো, এখানে স্টেশনটা তো স্থান, তাহলে ওটা কেন উপাদান হলো? ওটা অধিকরণ হওয়ার কথা ছিল না। আমি কেন উদাহরণগুলো স্কিপ করছি? যাতে ওই দুইটাকে কম্পেয়ার করে তোমাকে বোঝাতে পারি। জাস্ট ধৈর্য ধরে আমার সাথে থাকো, ইনশাল্লাহ ভালো হবে তোমাদের জন্য। তো অধিকরণ বলতে স্বাভাবিক ভাষায় আমরা তিনটা জিনিস মাথায় রাখবো, যে স্থান, সময় বা বিষয়, এই তিনটা জিনিস
সাধারণত থাকলে সেটা অধিকরণ বলা হয়, ঠিক আছে। দেন যদি কোনো ঝামেলা আসে সেটা তো আমরা অবশ্যই দেখবো, তাই না? দেখো এখানে বলছে অধিকরণের কিছু প্রকারভেদ নিয়ে বলছে, এগুলো একটু আমরা দেখাই। একটা আছে কালাধিকরণ। কাল বলতে কি বোঝায় ভাইয়া? সময় বোঝায়, যেটা দ্বারা আসলে সময় নির্দেশ করবে যে অধিকরণটা দ্বারা, ওইটাই কালাধিকরণ। তারপর আছে দেখো আধারাধিকরণ। এই যে দেখো আধারাধিকরণ, তারপর আছে ভাবাধিকরণ। আধারাধিকরণ দ্বারা সাধারণত স্থান ইঙ্গিত করে, হ্যাঁ, আধারাধিকরণ দ্বারা স্থানকে ইঙ্গিত করে, ঠিক আছে। তো এইটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়, আমরা এটা দেখাবো, হ্যাঁ, আমাদের স্লাইড আছে, স্লাইডের মধ্যে দেখাবো এটা। আর ভাবাধিকরণ আছে লাস্টে। সো এই 3টা প্রকারভেদ সাধারণত অধিকরণ এর মধ্যে দেখা যায়, কিন্তু আমাদের মূল বিষয় যেটা, আমরা অপাদানের অধিকরণের মধ্যে ঝামেলা করি, এটা সারাদিন এগুলো পড়াইলেও তোমার ঠিক হবে না। আমি যদি সারাদিন উদাহরণ দিয়ে এভাবে দেখাই দিই, হ্যাঁ, এই যে রাকিব অঙ্কে কাঁচা, ঠিক আছে, অঙ্ক একটা বিষয়, সো এটা অধিকরণ কারক, এভাবে দেখা দিলে তোমার সম্পূর্ণ ক্লিয়ার হবে না যদি না আমরা দুটো কম্পেয়ার করে না পড়ি। সো আমরা কম্পেয়ার করে পড়বো, সো আমরা কম্পেয়ারে চলে যাই, দেন তোমার সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা কম্পেয়ারে চলে যাবো, একটু আমার সাথে কম্পেয়ারের দিকে যাও। এই যে আমরা এখানে এখানে সবকিছু ক্লিয়ার করার চেষ্টা করবো। এই যে এই স্লাইডটার মধ্যে আমরা সবকিছু ক্লিয়ার করবো। দেন যদি কারো প্রবলেম থাকে তাহলে আমরা চেষ্টা করব যে আরেকবার রিকল করা। দেখো প্রথমত আমরা অধিকরণের প্রকারভেদটা দিয়ে শুরু করি। দেখো অধিকরণের 3টা প্রকারভেদ, একটা হচ্ছে কালাধিকরণ, একটা স্থানাধিকরণ বা আধারাধিকরণ, একই কথা। দেখা যাচ্ছে তোমাদের স্লাইডটা কি স্পষ্ট দেখা যাচ্ছে? বলো তো একটু, দেখা যাচ্ছে কিনা ভাই, একটু বলো যে তোমাদের দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, এই পিডিএফটা দিয়ে দিতে বলতেছে। ওকে, আচ্ছা এখন দেখা যাচ্ছে, বলো তো এখন দেখা যাচ্ছে কিনা? এটা এটা দিয়ে দেওয়া হবে ভাইয়া, এটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, এটা আমরা পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে। এখন তো দেখা যাচ্ছে তাই না ভাইয়া? আরেকটু জুম করবেন, আরেকটু জুম করলে তো বেশি বড় হয়ে যাবে। আচ্ছা দেখা যাচ্ছে, গুড গুড, দেখা যাচ্ছে ভাইয়া। তাহলে আমরা এই পিডিএফটা পরে দিয়ে দেবো, ঠিক আছে। আর এখন তো মোটামুটি দেখা যাচ্ছে তাই না? আরেকটু জুম করলে ভালো হয়, আরেকটু জুম করলে তো ভাই বেশি বড় হয়ে যাবে, দেন সব লেখা দেখবে না তুমি। এখন তো দেখা যাওয়ার কথা। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এটা দেখার চেষ্টা করি, দেন আমরা পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে। আর এই স্লাইডটা এভাবে অ্যাড করার কারণ, আমি যদি প্রত্যেকটা কারকের মধ্যে যদি ঝামেলাগুলো দেখা দিতাম, তাহলে তুমি প্রত্যেকটা কারকের সাথে আরেকটা কারক কম্পেয়ার করতে পারতা না। আর যদি কম্পেয়ার করতে না পারতা, তাহলে তোমার কাছে মনে হইতো কি কি জানি বলছে, একটা স্পেশাল টেকনিক আছে, কি টেকনিক জানি, এরকম হইতো। তো আমি একদম এই জন্য আলাদা একটা স্লাইড করছি, যাতে কম্পেয়ারটা থাকে। তুমি যদি দুইটার মধ্যে কম্পেয়ার করতে পারো, পরীক্ষার হলেও তুমি করতে পারবা। এই জন্য জাস্ট আমি এভাবে করছি, তোমরা একটু দেখো, যদি তোমাদের ভালো হয় তাহলে খুব ভালো, মানে আমাদের জন্য এটা আসলে এক্সাম হলে খুব সাহায্যকর হবে, ঠিক আছে। আর যারা বুঝছো না, আমরা এটা স্লাইডটা দিয়ে দেবো, হ্যাঁ। আরেকটু জুম করা যায়, দেখো আরেকটু জুম করলে কি বোঝা যাবে? আরেকটু জুম, আচ্ছা আরেকটু জুম করি আমরা, তাহলে আরেকটু জুম করি, দেখি এবার দেখো ক্লিয়ার কিনা। হ্যাঁ আরেকটু জুম। এবার ঠিক আছে ভাই, এবার ঠিক আছে, এবার বোঝা যায়? আচ্ছা ভাই ঠিক আছে, ওকে। দেখো তো আমাদের প্রথম যেটা আছে অধিকরণ, আমি আগেও বলেছি টাইপস গুলা বেশি বলার দরকার নাই। আর এখান থেকে কখনো কোশ্চেন সেভাবে আসে না, জাস্ট জানার উদ্দেশ্যে জানা, কিন্তু এখান থেকে কোশ্চেন আসে, এই জন্য এখানে আসা। তো দেখো একটা আছে কালাধিকরণ, যেটা দ্বারা সময় বোঝায়, সময় নির্দেশ করবে। যেই অধিকরণ গুলো দ্বারা দেখবে যে আসলে সময়কে নির্দেশ করছে, আমরা তো জানি অধিকরণ কি, সময় থাকবে, সময়কে নির্দেশ করছে, সেটা হচ্ছে কালাধিকরণ। যেটা দ্বারা আসলে স্থান নির্দেশ করে, সেটা হচ্ছে স্থানাধিকরণ বা আধারাধিকরণ। আর একটা হচ্ছে ভাবাধিকরণ। এই 3টা প্রকার যেটা আমরা সাধারণত দেখি অধিকরণের মধ্যে, বেশি গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে স্থানাধিকরণের 3টা জিনিস, ঐক্যদেশিক, অভিব্যাপক আর বৈশ্বিক।
বা তোমাকে বলা হয় যে বৈষয়িক বা বিষয় ভিত্তিক, যেটা আসলে বিষয় ভিত্তিক, বৈষয়িক বা বিষয় ভিত্তিক। লিখে দিচ্ছি, এটা বোঝা যাচ্ছে না। দেখো বৈষয়িক বা আরেকটা আছে কি বিষয় ভিত্তিক। আচ্ছা, তো আমরা প্রথম দেখলাম কোনটা, ঐকদেশিক। ঐকদেশিকটা কি ভাইয়া? যখন তুমি দেখো এই দুইটা একসাথে আমরা পড়বো, ঐকদেশিক আর অভিব্যক্তিক। যখন কোনো কিছু একদম সম্পূর্ণ পরিপূর্ণ ফুল থাকবে, একদম মানে কোনো জায়গায় ফাঁকা থাকবে না। আচ্ছা তুমি নদীর কথা চিন্তা করো, এখানে বলছে নদীতে মাছ আছে, নদীতে মাছ কি সব জায়গায় আছে? সব জায়গায় একদম পরিপূর্ণ, কোনায় 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 ফুল, কোনায় কোনায় কি ফুল থাকে? কোনায় কোনায় তো ফুল থাকে না। আরেকটা বলতেছে নদীতে পানি আছে, নদীতে কিন্তু পানি সব জায়গায় থাকে, একদম একদম পুরো ফুল থাকে নদীতে পানি, তাই না? তো যখন আমরা দেখবো যে একদম কোনায় 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 ফুল আছে, তখন সেটাকে বলবো অভিব্যক্তিক, যেমন নদীতে পানি আছে। আর যখন আমরা দেখবো যে না মানে সব জায়গায় তো ওই জায়গাটা সম্পূর্ণ জায়গাটা আসলে ফুল না, কিছু জায়গায় গ্যাপ আছে, তখন সেটাকে বলবো ঐকদেশিক। আর বিষয়িক বা বৈষয়িক যেটা, এইটা কি জায়গা ভাইয়া? বিষয় ভিত্তিক। তোমাকে আমি একটা উদাহরণ এখানে দেখাইছি, যেমন মনে করো যে রাহুল অঙ্কে কাঁচা, রাহুল অঙ্কে কাঁচা, রাহুল অঙ্কে কাঁচা। তাহলে এই যে অঙ্কে যে কাঁচা, রাহুল অঙ্কে যে কাঁচা, এই যে এটা কি তার একটা বিষয়ে একটা দুর্বলতা দেখাচ্ছে না? আসলে এই বৈষয়িক দ্বারা কোনো বিষয়ে তোমার দক্ষতা, কোনো বিষয়ে তোমার দুর্বলতা, তোমার উইকনেস, এইগুলো আসলে ইঙ্গিত করে। তুমি যখনই দেখবো যে কোনো বিষয়ে আসলে একজন ব্যক্তির উইকনেস দেখাচ্ছে, যে দেখো রাহুল যে অঙ্কের কাছে, এটা তার উইকনেস। তো এই বিষয়গুলো আসলে বৈষয়িকের মধ্যে আসে। তাহলে অধিকরণের মধ্যে কি কি আসবে ভাইয়া? প্রথমত এই যে দেখো একটা দেখলাম ঐকদেশিক, যেখানে আসলে কি পরিপূর্ণ ফুল থাকবে না, একটু একটু জায়গা গ্যাপ থাকবে, সেটা হচ্ছে নদীতে মাছ আছে। আবার দেখো অভিব্যক্তিক, মানে কি তুমি মনে করো নদীর কথা চিন্তা করো, নদীর একদম পানি কিন্তু সব জায়গায় আছে, এমন না যে পানি এই কোণায় আছে এখানে একটু গ্যাপ আবার এই কোণায় আছে, এভাবে তো না, তাই না? একদম সব জায়গায় আছে, ওইটা হচ্ছে অভিব্যক্তিক, একদম অভিব্যক্ত, একদম সব জায়গায় আছে। আর বিষয়ভিত্তিক কি? কোন বিষয়ে তোমার আসলে তুমি দূরদর্শী, কোন বিষয়ে বা কোন বিষয়ে তুমি দক্ষ, তোমার কোন বিষয় উইকনেস, এই টাইপের বিষয়গুলো আসলে অধিকরণের মধ্যে আসে। আর আমরা অধিকরণের মধ্যে কি দেখেছিলাম? অধিকরণের মধ্যে তিনটা জিনিস, সময়, স্থান, আর একটা হচ্ছে বিষয়। এই যে দেখো বিষয় পেয়ে গেছি আমরা, স্থান পেয়ে গেছি আমরা, আর সময় কি? কোন একটা সময় যদি ইঙ্গিত করে, কোন একটা সময়, ওই সময়টার মধ্যে কাজটা, যেমন আমি তোমাকে একটা উদাহরণ বলি, যেমন রহিম প্রতিদিন হাঁটতে যায়, এই যে প্রতিদিন শব্দটা, এটা কি অধিকরণ হবে? ঠিক আছে, রহিম প্রতিদিন হাঁটতে যায়, এরকম সময় যদি কোথাও ইঙ্গিত থাকে, সেইটা অধিকরণ। তাহলে অধিকরণে আমরা তিনটা জিনিস যে শিখলাম, সময়, স্থান, বিষয়, এই তিনটা জিনিস আমরা পেয়ে গেছি এবং আমরা এক্সাম্পল গুলো দেখে ফেলেছি। অধিকরণ আমাদের কমপ্লিট। বাকি আছে অপাদান, যেটা আমরা একটু স্কিপ করছি। এখন অপাদানটা শিখবো অধিকরণের সাথে কম্পেয়ার করে। এখন তোমরা একটু বলো তো যে ক্লিয়ার কিনা তোমাদের, একটু বলো যে ক্লিয়ার কিনা তোমাদের। একটু বলো, আমরা নিচের অংশে যাবো। হ্যাঁ, ক্লিয়ার কিনা একটু বলো। আরে আচ্ছা আচ্ছা ক্লিয়ার, আচ্ছা ক্লিয়ার, আচ্ছা ক্লিয়ার। তাহলে আমরা পরের অংশে একটু দেখবো, কম্পেয়ার গুলো দেখবো। গুড, থ্যাংক ইউ, তোমরা ক্লিয়ার বলছো। এখন তাহলে আমরা এই কম্পেয়ারটা দেখার মাধ্যমে আমরা যেগুলো স্কিপ করছি, কর্মকারক মোটামুটি অনেকগুলো উদাহরণ দেখছি যেখানে কর্মকারক ঝামেলা করে, এই জন্য স্কিপ করছিলাম। অধিকরণ কারকটা মোটামুটি বুঝলাম, আর অপাদান কারকটা একটু স্কিপ করছি, শুধু মাথায় রাখতে বলছে যে হতে থেকেছে। এরপরে যে ঝামেলাগুলো হয় সেইগুলাকে এখানে নিয়ে আসছি, যাতে পরীক্ষার হলে তোমাদের ঝামেলা না হয়। ঠিক আছে, তো এই এতটুকু করার পর দেখবা যে আসলে সবগুলোই ঠিক হয়ে গেছে। তো অধিকরণ আর অপাদানের মধ্যে যে ঝামেলাটা, এই ঝামেলাটা আমরা দুইটা টেকনিকে মাথায় রাখবো। যখন দেখবো কোনো কিছু রানিং অবস্থায় আছে, যখন কোনো কিছু রানিং অবস্থায় আছে বা মাইনাস হয়ে যাচ্ছে, একজন একজন বলছিল, মানে আইভি বলছিল যে বিষয়টা মাইনাসের একটা বিষয় বলছিল। থ্যাংক ইউ আপু, তুমি ধরতে পারছো। টেকনিক হচ্ছে দুইটাই, একটা হচ্ছে কোনো কিছু রানিং হয়ে যাওয়া, কোনো কিছু রানিং, আর বা কোনো কিছু মাইনাস হয়ে যাওয়া। ঠিক আছে, এই দুইটা বিষয় যদি থাকে, এই দুইটা বিষয় যদি থাকে, তখন আমরা সেটাকে বলবো অপাদান।
কি বললাম, রানী বা মাইনাস হয়ে যাওয়া। আর অধিকরণের ক্ষেত্রে কোনো কিছু স্টেবল মানে কোনো কিছু স্থির আছে বা কোনো কিছু প্লাস আছে, এই ক্ষেত্রে আমরা কি বলবো, সেটাকে অধিকরণ কারক। তাহলে কয়টা জিনিস দেখলাম আমরা, কোনো কিছু রানী বা মাইনাস হয়ে যাচ্ছে মানে বিচ্যুতি, মাইনাস মানে কি ভাইয়া, বিচ্যুতি হয়ে যাওয়া, সেই ক্ষেত্রে বলবো আমরা অপাদান। আর কোনো কিছু স্টেবল বা স্থির আছে বা প্লাস আকারে আছে, তখন সেটাকে বলবো আমরা অধিকরণ। উদাহরণ দেখি আমরা, দেখো দেখো এখানে বলছে গাড়িটি স্টেশন ছাড়লো। আচ্ছা, গাড়িটি যে স্টেশন ছাড়লো, স্টেশন থেকে কি গাড়িটি চলে গেল না, গাড়িটি স্টেশনে কি আছে, গাড়িটি স্টেশন থেকে বিচ্যুতি নিল, গাড়িটি স্টেশন থেকে মাইনাস হয়ে গেল, ওই স্টেশনে কিন্তু নাই, সেই স্টেশন থেকে মাইনাস হয়ে গেছে, বিচ্যুতি নিয়েছে, তাই না? আর আরেকটা জিনিস দেখো, গাড়িটা কিন্তু রানিং, স্টেশন থেকে ছাড়ার মানে কি, গাড়িটি রানিং। সো এই দুইটা বিষয় কিন্তু আছে এখানে, তাহলে এটা কি অপাদান কারক। অধিকরণ দেখো, সেম উদাহরণ দিয়ে আসছি যাতে তোমাদের জন্য বুঝতে অসুবিধা না হয়। গাড়িটি স্টেশনে দাঁড়িয়ে, এখন গাড়িটি স্টেশনে এখানে দাঁড়িয়ে হবে, হ্যাঁ, গাড়িটি স্টেশনে দাঁড়িয়ে এর মানে কি বোঝায় ভাইয়া, গাড়িটি স্টেবল না, গাড়িটি স্থির আছে এটা বোঝায় না ভাইয়া, না গাড়িটি চলছে এটা বোঝায়। গাড়ি কিন্তু স্থির আছে মানে কি, স্টেশনে সে প্লাস অবস্থায় আছে, স্টেশন থেকে একদম চলে যাচ্ছে না, মাইনাস হয়ে যাচ্ছে না, সে স্টেশনের মধ্যে প্লাস অবস্থায় আছে। তো গাড়িটি স্টেশনের মধ্যে প্লাস অবস্থায় আছে বা স্থির আছে এটা বোঝাচ্ছে, সো এটা কি অধিকরণ কারক। এই দুইটা উদাহরণ বুঝতে পারছো বলো তো, এই দুইটা উদাহরণ কি বুঝতে পারছো? তুষি খান, জি জি জি, আচ্ছা তুমি কি, আচ্ছা আইভি, আচ্ছা তোমাদের নামগুলা বলতে বলা হয়েছিল তাই না? আচ্ছা নামগুলো বলবো আমি ইনশাল্লাহ। তো এর আগে একটু বলো যে এই উদাহরণগুলা কি বুঝতে পারছো কিনা তোমরা? আচ্ছা, বিড়াল কুকুরের মতো করতেছে, তুলনা, আচ্ছা তুলনা নিয়ে আসবো আমরা, এখানে তুলনা আছে, হ্যাঁ আমি তুলনা দেখাবো। বিড়াল কুকুরের মতো করতেছে, ঠিক আছে, আচ্ছা আমরা তুলনা নিয়ে আসবো, দেন ওইটা দেখাবো, ঠিক আছে। ওইটা ওইটা আমি অ্যাকচুয়ালি এইটা চেষ্টা করছি যে যতগুলো প্রবলেম আছে ওই প্রবলেম গুলা ওই কারকের মধ্যে না নিয়ে এসে কম্পেয়ারের মধ্যে নিয়ে আসা, যাতে পরীক্ষার হলে প্রত্যেকটা কারক নিয়ে তোমার মাথার ভিতরে আসলে না এসে ডিরেক্ট যাতে ওই কম্পেয়ারটা আমি যেটা খাতায় দেখাচ্ছি এইটা তোমার মাথায় আসে, এই জন্য এইভাবে নিয়ে আসে। নাহলে প্রত্যেকটা জিনিস যদি নিয়ে আসতাম ওইখানে এলোমেলো হয়ে যেত, বুঝতে পারছো? তো তোমরা প্রত্যেকটা জিনিস পাবা ভাইয়া, প্রত্যেকটা জিনিস পাবা, সবকিছু আছে, হ্যাঁ। তো যেহেতু তোমাদের এটা ক্লিয়ার, তো আমরা পরের অংশটা একটু দেখি, আমরা পরের অংশটা একটু দেখবো। আচ্ছা ক্লিয়ার, আচ্ছা তাহলে পরের অংশটা আমরা দেখি। দেখো এখানে পরেরটা আছে অপাদানের সাথে কর্মের যে পার্থক্য, ঠিক আছে, অপাদানের সাথে কর্মের যে পার্থক্য। এক মিনিট, আচ্ছা আচ্ছা এই যে দেখো, আচ্ছা এখন আমরা পড়বো অপাদানের সাথে কর্মের যে পার্থক্য। ভয় আমরা অপাদানের মধ্যে স্কিপ করেছিলাম, তাই না? অপাদানের মধ্যে স্কিপ করার কারণ কি ছিল আমরা এখন সেটা বলবো। অপাদানের মধ্যে আমরা স্কিপ করেছিলাম, অপাদানের মধ্যে আমরা স্কিপ করেছিলাম যে ভয়ের জিনিসটা। আমরা এইটা জানি যে ভাইয়া ভয় থাকলে সেটা অপাদান, ভয় থাকলে সেটা অপাদান। আমি যদি বলি সে বাবাকে ভয় পায়, এই ভয়টা কিন্তু এখানে কর্ম, ভয়ের উৎসটা হচ্ছে অপাদান ভাইয়া, ভয়ের উৎস। তাহলে কে কাকে ভয় পায়? বাবাকে। ভয়ের উৎসকে বাবা, ভয়ের উৎসকে বাবা, তাহলে বাবা হচ্ছে অপাদান কারক। তাহলে ভয় নিয়ে সমস্যা হবে যে ভয় যে শব্দটা, ভয় শব্দটা হচ্ছে কর্ম, কিন্তু ভয়ের উৎসটা, এই যে ভয় হচ্ছে কর্ম কিন্তু ভয়ের উৎসটা হচ্ছে কি অপাদান, ভয়ের উৎস হচ্ছে অপাদান কারক। এই যে তাহলে বাবাটা হচ্ছে উৎস, তাই বাবাটা হচ্ছে অপাদান কারক। আচ্ছা আরেকটা দেখবো আমরা তুলনার ক্ষেত্রে, ওই যে কে জানি কোশ্চেন করলো কুকুর বিড়ালের মতো করছে। আচ্ছা ওই কোশ্চেনটা আমরা একটু দেখবো। দেখো তারপরে যেটা আছে, মিনা কুকুর মুকুর আমরা নিয়ে না আসি, আমরা মানুষ নিয়ে আলোচনা করি, দেন তুমি বুঝতে পারবো এটা, ঠিক আছে। তুলনার ক্ষেত্রে কি করবো আমরা, দেখো মিনা জসিমের চেয়ে ভালো খেলে, মিনার সাথে জসিমের একটা তুলনা করা হয়েছে, তাই না ভাইয়া? বলো, মিনার সাথে কিন্তু জসিমের একটা তুলনা করা হয়েছে। তো এখন এই তুলনার বিষয়টা আমরা কিভাবে বলবো? তুমি একটু চিন্তা করো, এখানে খেলছে কে? জসিম খেলছে, এখানে খেলছে কিন্তু মিনা, মিনা জসিমের চেয়ে ভালো খেলে মানে কি মিনা খেলছে, মিনা কাজটা করছে না, মিনা জসিমের চেয়ে ভালো খেলে, এর মানে কি মিনা খেলছে কার থেকে বলো? জসিমের চেয়ে ভালো খেলে। মিনা কিন্তু খেলছে, মিনা কাজটা করছে, যাকে সম্পাদন করে কাজটা হয় সে হচ্ছে কর্ম।
তুলনার ক্ষেত্রে যাকে সম্বোধন করে কাজটা হচ্ছে বা যে কাজটা করছে সে হচ্ছে কর্মকারক। তাহলে তুমি বলছিলে যে কুকুর বিড়ালের চেয়ে ভালো না কি জানি একটা বলছিলা, তো ওইখানে ভালো যে ভালো সে হচ্ছে কর্ম, কুকুর যদি ভালো তাহলে কুকুর কর্ম। আর তুলনা কার সাথে করা হচ্ছে? মিনার সাথে তুলনা করা হচ্ছে জসিমের, মিনার সাথে জসিমের তুলনা করা হচ্ছে। তাহলে তুলনা যার সাথে করা হচ্ছে, তাহলে কুকুরের সাথে বিড়ালের তুলনা করা হয় যদি, তাহলে বিড়ালটা কি হবে? অপাদান কারক, জসিম এখানে উপাদান। মানে যাকে নিয়ে তুলনা করছো সে হচ্ছে উপাদান, আর যে করছে কাজটা সে হচ্ছে কর্মকারক। এই যে আমি এখানে লিখে দিয়েছি, যে কাজটা করে অ্যাকচুয়ালি সে হচ্ছে কর্ম, আর যার সাথে তুলনা করা হচ্ছে সে হচ্ছে উপাদান, যার সাথে তুলনা করা হচ্ছে সে হচ্ছে উপাদান। আচ্ছা এখন একটু, আচ্ছা আচ্ছা রিয়াদ গাজী বলছে যে বাবা নাই, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুক। আর একটা বিষয় হচ্ছে আল্লাহ তাআলা মানুষের কিছু বিপদ বা যে জিনিসগুলো দেয় এগুলো থেকে খুব বড় কিছু দেয়। তুমি তোমার বাবাকে কখনো ফিরে পাবা না, কিন্তু আমরা তোমার বাবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুক। তো আমরা একটু দেখবো যে যে টপিক গুলো আমরা পড়লাম এগুলো কি বুঝতে পারছি কিনা আমরা এটা একটু দেখবো। হ্যাঁ, আমরা যে এই টপিক গুলো বুঝতে পারছি কিনা একটু দেখবো। এই টপিক গুলো বুঝতে পারছো কিনা একটু বলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আইভি আজকে খুব মানে খুব ভালো অ্যান্সার দিচ্ছে, সে বলার আগে অ্যান্সার গুলো বলছে, খুব মানে তুমি পড়ছো বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ, তুমি পড়ছো বোঝা যাচ্ছে। বাট তোমাদের কারো কি এখানে প্রবলেম আছে একটু বলো, যদি কারো প্রবলেম না থাকে একটু বলো যে এই স্লাইডটার মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা। এই স্লাইডটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা ক্লিয়ার ভাইয়া, ঋতু ক্লিয়ার ভাইয়া, হ্যাঁ ক্লিয়ার, জান্নাতুল ক্লিয়ার, আচ্ছা সুরাইয়া ক্লিয়ার ভাইয়া, আচ্ছা অর্নি ক্লিয়ার, আচ্ছা সাদিয়া ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। যদি সবার ক্লিয়ার হয় ক্লিয়ার। আচ্ছা আচ্ছা তারিন বলতেছে যে তারও নাই, আচ্ছা তারও নাই, আল্লাহ তাআলা তাকেও জান্নাত দান করুক। আমরা সবাই দোয়া করব, তাদের বাবার জন্য আমরা দোয়া করব। আচ্ছা ভাইয়া ক্লিয়ার, আচ্ছা আচ্ছা গুলাই ফেলছি, আচ্ছা গুলাই ফেলছি ভাইয়া। আচ্ছা তুমি একটু রেকর্ডটা দেখে নিবা ভাই, পুরো ক্লাস তো আসলে বলো রেকর্ড করা যায়, করা তো যায় না। তুমি একটু রেকর্ড ক্লাসটা দেখে নেবে, তারপরে যদি তুমি গোলায় ফেলো তাহলে তো আমরা আসি, তাই না? ডিসকাশন গ্রুপে বলো, আমাকে যদি পার্সোনাল ইনবক্স করো তখনই বুঝাই দিব, সাকিব ভাইয়া আছে, আমরা সবসময় তোমাদের সাথে আছি। তারপরে তুমি যদি বলো এখন পুরোটা বুঝাইতে, তাহলে তো নতুন করে ক্লাস হয়ে যাবে, তাই না? তো তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, আচ্ছা তো আমরা আজকে এই পর্যন্তই রাখি। ও আচ্ছা আমরা কিছু প্রিভিয়াস এর কোশ্চেন করি তাহলে, তাহলে দেখবো যে আমরা কতটুকু পারি। আচ্ছা তাহলে আমরা কতটুকু শিখলাম এর প্রমাণ আমরা এখন নেব। কালকে আমরা প্রত্যেকটা রিপ্লাই দিতে পারি নাই, আজকে চেষ্টা করছি সবগুলা রিপ্লাই দেওয়ার এবং সবকিছু নিয়ে আসার জন্য। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে, আর আমরা দেখবো যে আমরা কতটুকু পারি এখন। হ্যাঁ, 10 মিলে করে কাজ কোন কারকের কোন বিভক্তি একটু বলো। বিভক্তি গুলো তো মনে আছে, মনে আছে না বিভক্তি গুলো? প্রথম বিভক্তি এ ও তে, তারপরে তোমার হয়েছিল 0 বা 0 প্রথম বিভক্তির অন্তর্গত করেছে এখানে। দ্বিতীয় বিভক্তি কি ছিল? কে রে। তৃতীয় বিভক্তি কি ছিল? দ্বারা দিয়ে করতে। চতুর্থ বিভক্তি জন্ম নিমিত্তে, আর কে এর ক্ষেত্রেও হয়। পঞ্চমী কি ছিল? হতে থেকে চেয়ে। ষষ্ঠী র এ, আর সপ্তমী এ অতে। এই বিভক্তিগুলো প্রথমত দেখবো কোন কারক, দেন বিভক্তি, ওটা সাথে কোনটা মিল আছে ওটা দেখবা। একটু দেখো দ্রুত। আচ্ছা একের ই, আচ্ছা গুড গুড গুড, সবাই বলতেছে এ এ এ, দুইজন বলছে বি, আচ্ছা দুইজন বি বলছে, ঠিক আছে। আচ্ছা উত্তর এটা হবে এ, উত্তর হবে এ। আমি একটু বোঝানোর চেষ্টা করি, দেখো বলছে 10 মিলে করে কাজ, কাজটা করছে কে? 10 জন লোক। সো বোঝা যাচ্ছে সাবজেক্ট হচ্ছে এখানে 10 জন, তাই এই কর্তাটা হচ্ছে 10 জন লোকই, তারাই সম্পূর্ণ করছে কাজটা। আর 10-এ এ আছে, শব্দটা এখানে এ আছে, এ। আর আমরা জানি সপ্তমী বিভক্তির মধ্যে এ অতে থাকে, এ অন্ত্যেষ্টিয় ত্যাগাতে, এই তিনটা জিনিস থাকে। সো অ্যান্সার হবে কর্তৃকারকের সপ্তমী। কারো কি কোনো প্রবলেম আছে? বুঝতে পারছো?
কেন এটা এ হবে বলো তো, কেন? কোনো প্রবলেম আছে এটা বুঝতে পারছো? আচ্ছা 2 নাম্বারটা চলে গেছে অনেকে। গুড, 2 নাম্বারটা। আচ্ছা দেখো, অন্ধজনের দেহ আলো, বলো এটা কি হবে? এখানে অন্ধজন কি হবে বলো বলো? 2 নাম্বারটা সি, 2 নাম্বারটা সি বলো। দুইজন বলছে সি, আরো বলো। সাদিয়া বলতেছে সি, সিনহা বলছে সি সবার আগে, তাই না? সিনহা। জান্নাতুল সি বলছে। আচ্ছা আনিকা আপু এ বলছো কেন? আচ্ছা এ কেন হবে? এটা এ কেন হবে? দেখো অন্ধজনের দেহ আলো, আমি এটা কিন্তু দেখাইছি। অন্ধজন, যে ব্যক্তি অন্ধ, তুমি তাকে রাস্তা পার করে দিচ্ছ বা তাকে চোখের আলো দিচ্ছ, যেভাবে হোক চোখের আলো দিচ্ছ, তুমি নিঃস্বার্থ ভাবে দিচ্ছ, সে তোমাকে টাকা দিচ্ছে না, নিঃস্বার্থ ভাবে কোনো কিছু দেওয়াকে সম্প্রদান কারক বলে। তো এটা সম্প্রদান কারক হবে, তাই না? এই যে সি, অ্যান্সার হবে সি। ঠিক আছে। আর সপ্তমী কেন? সপ্তমী যে দেখো অন্ধজন এ আছে, ঠিক আছে, এ শব্দটা আছে, এ কি সপ্তমী, এ অতে। পরেরটা দেখি আমরা, পরেরটা পরেরটা কি আছে দেখো, পরেরটা দেখবো আমরা। এক থালাতে খাবো মোরা, এটা কি কারক? দেখো অ্যান্সার দাও। এক থালাতে খাবো মোরা কি কারক? অ্যান্সার দাও। 3 নাম্বারটার অ্যান্সার দাও। 3 নাম্বারটা দেখি কে পারে, বলো বলো। এখানে থালা বিষয়টা, মূল বিষয় হচ্ছে থালা। হ্যাঁ, থালাকে ধরে করবা, করো করো, অ্যান্সার দাও। সি হবে। আচ্ছা সবাই কি সি বলতেছো নাকি? 3 নাম্বারের অ্যান্সার কি কেউ পারছো না নাকি? অ্যান্সার দাও 3 নাম্বারটা, ভুল হোক অ্যান্সার দাও। 3 এর অ্যান্সার। আচ্ছা তাজবি বলবো। আচ্ছা 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 তাজবি বলবো। আচ্ছা 3 এর এ নাম্বার, 3 এর এ নাম্বার। আচ্ছা গুড গুড। আচ্ছা যে বলতেছো সুরাইয়া সর্বপ্রথম বলছে এ, ফারিয়া এ, গুড। আচ্ছা আইভি বলতেছে সি। আচ্ছা আইভি সি বলতেছে। আচ্ছা সিনহা এ বলতেছে। আচ্ছা অ্যান্সার এটা হবে এ। কেন সি হবে না আমি সেটা বলি। দেখো এক থালাতে, এটা একটা স্থান বোঝাচ্ছে, ওই থালায় আমরা খাবো, এক থালায় আমরা খাবো, ওই স্থানে খাবো। ঠিক আছে। থালার সাহায্যে তুমি খাচ্ছ, এভাবে থালা দিয়ে এভাবে খাও, তাই না? তো চামচ দিয়ে তুমি চামচের সাহায্যে খাও। এখানে আসলে থালা দ্বারা ওই থালার স্থানটাকে বোঝাচ্ছে, ওই থালাতে তোমরা খাবা। আর এখানে একটা থালা বলতে তুমি যদি এটাকে এইভাবে চিন্তা করো, এক থালাতে আমরা সবাই বসে খাচ্ছি, এইটাকে বোঝাচ্ছে না। এখানে বোঝাচ্ছে যে একসাথে আমরা সবাই থাকি, একসাথে আমরা সবাই একত্রিত, আমরা ইউনিটি, এইটাকে বোঝাচ্ছে। আমার কথা বুঝতে পারছো? তুমি থালার চিন্তা করছো, এই থালা বোঝাচ্ছে না, এখানে আমরা ইউনিটিটা বোঝাচ্ছে, যে আমরা এক সঙ্গে আছি, এক স্থানে আছি। এক থালাতে সবাই মিলে খায় নাকি? এভাবে দেখা যাচ্ছে একসাথে আমরা সবাই মিলে খাচ্ছি, এটা দ্বারা ইউনিটি বোঝাচ্ছে, ওই স্ট্যান্ডটা বোঝাচ্ছে, প্লাস বোঝাচ্ছে, প্লাস। ঠিক আছে। প্রথমত এই বিষয়টা মাথায় রাখবা। আর এটা একটা স্থান বোঝাচ্ছে যেখানে তোমরা সবাই ইউনিটি, একদম প্লাস অবস্থায় আছো। আর এখানে দেখো এ কার আছে, এ, সবগুলোতে কিন্তু এ এ এ আসতেছে, এ মানে সপ্তমী, অ্যান্সার হবে এ। পরেরটা দেখো, পরেরটা দ্রুত, এটা বলে দিছি আমি। পুকুরে মাছ আছে, আমি বলছিলাম নদীতে মাছ আছে, বলো বলো এটার আনসার কি? 4 এর এ, 4 এর এ, গুড। পার্থদেব, গুড ভাইয়া। সাদিয়া জান্নাত, ওকে ওকে। তুষি খান, জেরিন, সবাই বলতেছে এ, 4 এর এ বলতেছে। থ্যাংক ইউ, তোমরা অ্যান্সার কিন্তু কারেক্ট দিচ্ছ, তোমরা অ্যান্সার কারেক্ট দিচ্ছ, খুব ভালো। দেখো পুকুরে মাছ আছে, আমরা আগেও বলেছি মাছ কিন্তু সব জায়গায় নেই, মাছ তোমার কিছু জায়গায় থাকে, কিছু জায়গায় থাকে না, সেই ক্ষেত্রে সাধারণত ঐকিনেসিক হয়। তারপরেরটা চলে যাবো আমরা, পরেরটা দেখবো আমরা। পাগলে কিনা বলে, অ্যান্সার কি হবে বলো? পাগলে কিনা বলে অ্যান্সার কি হবে? দ্রুত 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 বলো, অ্যান্সার কি হবে? আচ্ছা আইভি বলতেছে পুকুরে মাছ সব জায়গায় নেই। হ্যাঁ গুড, তুমি ব্যাখ্যা দিচ্ছ। আচ্ছা সাদিয়া জান্নাত 4। আচ্ছা 4 না, এখন তুমি একটু 7 নম্বরে আছি আমরা, তাই না? হ্যাঁ 7 নাম্বারটা একটু বলো। 7, 7 নাম্বারটা একটু বলো, 7 নাম্বারটা, এটা 7, 7 নাম্বারটা একটু বলো। 7 বি, 7 বি বলতেছে। আচ্ছা সবাই, আচ্ছা তাহলে আমরা একটু দেখি। এখানে বলছে পাগলে কিনা বলে, বলে কে? পাগলে, পাগলে বলে, তাই না? পাগলে এখানে কর্তা, তাহলে কর্তিকার একদম শিওর। আর এ আছে, তাই না? তাহলে সপ্তমী, কর্তির সপ্তমী, এই দেখো কর্তির সপ্তমী, গুড, তোমরা অ্যান্সার দিয়েছো, ভালো। তারপরে দেখো কালির দাগ দাও, সবার শেষে যেটা আছে দেখো কালির দাগ দাও, এটা কি করবা?
এইটার অ্যান্সারটা যে পারবে তাকে বুঝবো যে সে আসলে বুঝছে, অনেক কিছু বোঝার ক্ষমতা তার আছে। এখানে খুব টেকনিক আছে, অনেকগুলো টেকনিক আছে। টেকনিক দিয়ে যে ধরবে সে পারবে, আর টেকনিক নিয়ে না ধরলেও পারবে যদি বোঝার চেষ্টা করে, দুইভাবে বোঝা যাবে। 8 সি, এটা কে বলছে? 8 সি মহুয়া আক্তার। 8 বি বলছে ঋতু, সরি 7 বি বলতেছে। 7 না আপু, এখন তোমরা 8 দেখো, 8 দেখো। 8 সি বলতেছে সিনহা। আচ্ছা 8 সি, তোমরা তো সবাই পারো। 8 সি সবাই বলতেছে, 8 সি অ্যান্সার, 8 সি। হ্যাঁ, তোমরা সবাই পারো, তো আর কি বলার আছে। তারপরে আমি উদাহরণটা দেখা দিই। দেখো এখানে প্রথম তো আগে আমরা বিভক্তি দেখি। দেখো একটা টেকনিক দেখাই, তুমি অ্যান্সার পারো না এরকম কিছু হতেই পারে না। অনেক টেকনিক থাকে যেগুলো তুমি ফলো করলে এভাবে হবে। এখানে র এর শব্দ আছে, র এর। দেখো র এর কিন্তু ষষ্ঠী বিভক্তি, এখানে কোনটা ষষ্ঠী আছে? ষষ্ঠী আছে, একটাই ষষ্ঠী আছে, তো এটাই তো অ্যান্সার হবে। কোনটা ষষ্ঠী নাই, আমি পরে পুরোটা বুঝাই। কোনটা কিন্তু ষষ্ঠী বিভক্তি নাই, হ্যাঁ একটাই ষষ্ঠী আছে, সো অ্যান্সার ওইটা, একদম ক্লিয়ার। তারপরে বলতেছে যে কালির দাগ দাও। কালির দাগ দাও মানে কি? কলম দিয়ে দাগ দেওয়াকে বোঝাচ্ছে, কলমের সাহায্যে দাগ দেওয়াকে বোঝাচ্ছে। কালির দাগ দেওয়া বলতে কলমের সাহায্যে দাগ দেওয়াকে বোঝাচ্ছে, কোন একটা উপকরণের সাহায্যে দাগ দেওয়াকে বোঝাচ্ছে। কোন একটা উপকরণ ছাড়া তো তুমি দাগ দিতে পারবে না, কালির দাগ দিতে হলে তোমাকে কোন একটা উপকরণ লাগবে, তাই না? ওই উপকরণের সাহায্যে দাগ দেওয়াকে বোঝাচ্ছে। সো কোনো কিছু সহায়তায়, কোনো কিছু দ্বারা, কোনো কিছুর মাধ্যমে দাগ দেওয়া বোঝাচ্ছে, যেহেতু সেটা করণ হবে। আর এভাবেই তো তুমি পেরে যাবা, যেহেতু র এর আছে এই জন্য এভাবেই তুমি পেরে যাবা। আচ্ছা এখন আমাদের দুইটা জিনিস বাদ পড়ছিল, ঠিক আছে? তোমরা বলবো যে ভাইয়া 4 পরে 7 চলে গেছেন কিভাবে? অ্যাকচুয়ালি এটা বাদ পড়ে গেছিল। তো এই দুইটার অ্যান্সার দাও, 5 নাম্বার আর 6 এর অ্যান্সার দাও দ্রুত। 5 আর 6 এর অ্যান্সার দাও দ্রুত দ্রুত। ওরে বই দেখে দেখে বলছি, বই দেখে দেখে বলবা কেন? তোমরা তো বোঝো নাই, ক্লাস ক্লাস বুঝলেই তো হয়। বইয়ে তো উত্তর মাঝে মাঝে ভুল থাকতে পারে, বই দেখে দেখে বলছো। 6 সি, আচ্ছা 6 সি দেখো। আচ্ছা 6 5 বলে নাই কেউ, আচ্ছা 6 আমরা দেখি তাহলে। প্রথম ভিক্ষুককে ভিক্ষা দাও, ঠিক আছে? সম্প্রদান তো সবাই জানো তোমরা, 6 সি আমি না বোঝাই। তারপরে তো দেখো 5 নাম্বারটা, 5 নাম্বার বলো কেউ পারো কিনা? 5 সি, ওরে বাই গড 5 সি, তোমরা তো 5ও পারো, তোমরা তো 5ও পারো, গুড। আচ্ছা আচ্ছা, তাহলে আমি 5টা একটু দেখাচ্ছি। দেখো ছেলেরা ফুটবল খেলছে, এখানে বেতিহারি, এখানে আসলে কর্তৃকারকের একটা প্রকার ভিত্তিক কোশ্চেন আসছে। কর্তৃকারকে আমরা একদম প্রথমে দেখবা রেকর্ডে আমি বলে দিয়েছিলাম, কর্তৃকারকের কয়েকটা প্রকারভেদ আছে, যেখানে মুখ্য আছে। তো মুখ্য দ্বারা সাধারণত মুখ্য যে ব্যক্তি থাকে ওইটা বোঝায়। প্রযোজক যেমন মা শিশুকে চাঁদ দেখায়, এইরকম কিছু থাকে। এখানে দুইটা কর্তা কিন্তু নাই যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এইরকম কিছু না। আর বেতিহারি এইটা হচ্ছে যখন একত্রে অনেকগুলো কর্তা একসাথে কাজ করছে, একত্রে অনেকগুলো কর্তা একসাথে কাজ করছে। ছেলেরা ফুটবল খেলছে, সব ছেলেরা একত্রে কাজগুলো করছে, সব ছেলেরা কিন্তু কাজটা করছে, সম্পাদন করছে, এইরকম থাকলে সেখানে বেতিহারি হয়। সো অ্যান্সার হবে বেতিহারি, উত্তর সি। তো আজকের ক্লাস কিন্তু আমাদের শেষ। তোমাদের কোনো প্রবলেম থাকলে, মেজর কোনো প্রবলেম থাকলে একটু বলো। আর যদি কারো মনে হয় যে পুরো ক্লাসটা রেকর্ড করুন, ভাই এটা পসিবল না, তোমরা একটু রেকর্ডটা দেখে নিবা কষ্ট করে। প্রবলেম থাকলে বলো, আমরা ক্লাসটা শেষ করে দিব। ওকে ওকে, সবাই অ্যান্সার দিছো তো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।